হ্যালো এভরিওয়ান। 5ই আগস্ট বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার পতনের পরবর্তীতে এখন পর্যন্ত যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে সেই কনটেক্সটে আমার কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা মূলত তৈরি করা। দেখেন, 5ই আগস্টে যখন এই ফ্যাসিবাদী সরকার প্রধান পদত্যাগ করে তখন সাধারণ মানুষজন গণভবনে ঢুকে পড়ে এবং তারা গণভবনে হামলা করে। তাদের যে ক্ষোভ সেটার বহিঃপ্রকাশ তারা সেখানে ঘটায়। এই যে আন্দোলন, এই যে সাধারণ মানুষের ঢল, এই যে গণ অভ্যুত্থান, এই জিনিসটাকে আসলে বিভিন্নজন বিভিন্নভাবে ন্যারেট করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন মিডিয়া তারা আসলে জিনিসটাকে যেভাবে ন্যারেট করেছে বা পোর্ট্রে করেছে সেখানে আমার গুরুতর আপত্তি আছে। আর সেই জায়গাটা পরিষ্কার করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। প্রথমত আসেন, এই যে গণভবনে আক্রমণ করা, গণভবন থেকে বিভিন্ন জিনিস বের করে নিয়ে যাওয়া। দেখেন, প্রথমত যখন একটা আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়, গণমানুষের সব ধরনের সব শ্রেণীর মানুষ যেখানে ইনভলভড হয়, সেখানে আপনি চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। বারবার এখানে বলা হচ্ছে যে এই মানুষগুলো আসলে বিপ্লবী কিনা। না, এই মানুষগুলো বিপ্লবী না, কিন্তু তারা গণ অভ্যুত্থানের অংশ। বিপ্লবটা শুরু হয়েছিল আসলে ছাত্রদের মাধ্যমে। ছাত্রদের এখানে কি অবদান বা ছাত্ররা কি করেছে আপনি সেই জিনিসটাকে ছাপিয়ে এই জিনিসগুলোকে হাইলাইট করতে পারেন না। এই বিষয়গুলো আপনি একটি সংবাদ মাধ্যম হিসাবে অবশ্যই উপস্থাপন করতে পারেন, তবে সেটা একপাক্ষিকভাবে না। এই যে বঙ্গভবন থেকে শাড়ি, গাছপালা, বিভিন্ন জিনিসপত্র, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, এই যে যেগুলো জিনিস নিয়ে যাওয়া হয়েছে সেগুলো যে পরবর্তীতে ছাত্ররা এনে ফিরিয়ে দিয়েছে, তারা যে আসলে দেশ সংস্কারের যে কাজটা পরবর্তীতে চালিয়ে যাচ্ছে, পুরো শহর ঠিক করা, বিভিন্ন জায়গায় তারা যে দেয়াল লিখনিগুলো লিখেছিল সেগুলো মুছে পুরো শহরটাকে ঠিক করা, পুরো দেশের পরিস্থিতিটাকে আয়ত্তের মধ্যে আনা, এই জিনিসটাকে গ্লোরিফাই করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিপ্লবের জন্য। একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। দেখেন, 1966 সালে চলা চায়নায় যে সাংস্কৃতিক বিপ্লব, এটা সম্পর্কে আমরা কম বেশি হয়তো সবাই জানি। না জানলে কাইন্ডলি এটা গুগল করে দেখে নেবেন। এই সাংস্কৃতিক বিপ্লবে মাও সেতুংয়ের যে চাওয়াটা ছিল সেটা হচ্ছে তাদের পুরানো যে ট্রেডিশন বা পুরানো যে কালচার, সেই কালচারটা থেকে বের হয়ে এসে নতুন কমিউনিজমের যে কালচার, সেই কালচারের সঙ্গে দেশকে পরিচয় করিয়ে দেওয়া বা সেই কালচারে অভ্যস্ত করে তোলা দেশের মানুষকে। এটা ছিল হচ্ছে মূল মোটিভ। দেখেন, সেই আন্দোলনটাও কিন্তু বিতর্কিত কিছু ঘটনা বা কিছু বিচ্ছিন্ন ঘটনার ঊর্ধ্বে কিছু ছিল না। সেই আন্দোলনটাও মূলত শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের থেকে। এই আন্দোলনে মূলত ইনভলভ হয় যুব সমাজ বা তরুণরা। এমনকি সেখানে ক্লাস 1-2 বাচ্চারা পর্যন্ত এই আন্দোলনটাতে ইনভলভ ছিল। এই যে তখন যে লাল ফৌজও তৈরি করা হয়, তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছিন্ন যে কার্যকলাপ, সেই জিনিসগুলো কিন্তু কারো অজানা নয়। এই সাংস্কৃতিক বিপ্লবের নামে তারা তাদের পুরাতন ঐতিহ্যগত যে সংস্কৃতিগুলো ছিল সেগুলোকে যেভাবে তারা নির্মূল করেছে, এমনকি এই বিপ্লবের নামে তারা আসলে তাদের পুরানো যে আসবাবপত্র ছিল, বিভিন্ন পুরাতন যে ভবনগুলো ছিল সেগুলোতেও তারা ভাঙচুর করে এবং বিভিন্ন ধ্বংসলীলা চালায়। তখন বর্জুয়া বা শ্রেণী শত্রু হিসাবে বুদ্ধিজীবী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের পর্যন্ত বিভিন্নভাবে অপমানিত করা হয়, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। টিচারদেরকে কলমের কালি খাইয়ে দেওয়া হয়, টিচারদের চুল কেটে তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করা হয়। এই জিনিসগুলোকে আপনি কখনোই জাস্টিফাই করতে পারেন না। কিন্তু সেই লাল ফৌজের সেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আজকে চীন কোন পর্যায়ে গেছে, তাদের যে ইকোনমিক স্ট্রাকচার এবং একটা দেশ হিসাবে চীন যে পর্যায়ে গিয়েছে, সেটা আসলে যে কোনো দেশের জন্য আমার মনে হয় ঈর্ষণীয় একটি ব্যাপার। সুতরাং যখন আপনি একটা ম্যাস পিপলকে কোনো বিপ্লবে ইনভলভ করেন, সেখানে আনঅ্যাভয়েডেবল ভাবেই কিছু বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়। তার অর্থ কখনোই এটা হতে পারে না এই বিপ্লবটা আসলে ব্যর্থ বা এই বিপ্লবটা আসলে সত্যের পক্ষে নয়। আবার সেন বাংলাদেশের কনটেক্সটে ফিরে আসি। এই যে চায়নার যে উদাহরণটা দিলাম, এখানে কিন্তু এই যে বিভিন্ন টিচারদেরকে অপমান করা, এই যে বিভিন্ন ধরনের নাশকতা তৈরি করা, এই কাজগুলো স্টুডেন্টরা করেছে, শিক্ষার্থীরা করেছে, একটা দেশের যুব সমাজ করেছে। কিন্তু আপনি বাংলাদেশের কনটেক্সটে দেখেন, এই যে গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র যে নিয়ে যাওয়া হয়েছে সেটা আসলে কিন্তু কোনো স্টুডেন্টরা নেয় নাই। আপনাকে বুঝতে হবে, আপনি এমন একটা দেশের কথা বলছেন, এটা বাংলাদেশ, যেখানে শিক্ষার হার 100% না। এখানে কুলি, ম্যাথর, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সর্বস্তরের মানুষ আছে। কোন কাজটা করা ঠিক বা কোন কাজটা করা ঠিক না, অক্ষর জ্ঞান শূন্য একজন মানুষের সেই সেন্সটা যে তৈরি হবে, এটা এক্সপেক্ট করাটা আপনার উচিত না। বরং আপনার ফোকাস করা উচিত এই যে বিপ্লবটা যেখান থেকে শুরু হয়েছিল, যারা বিপ্লবটা আসলে শুরু করেছিল, এই যে ছাত্ররা, তাদের আসলে পরবর্তীতে ভূমিকাটা কি ছিল। তারা কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো পুনরুদ্ধার করতে প্রশাসনকে সহায়তা করেছে, তারা নিজ উদ্যোগে দেশ সংস্কারে এগিয়ে এসেছে, তারা রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরুদ্ধার করে যথাস্থানে ফিরিয়ে দিয়েছে। তারা রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি বাড়ির দেয়াল পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ তারা নিজেরাই করেছে। এই যে দেখেন, এতদিন যে টোটালি রাস্তায় কোনো পুলিশ নাই, ট্রাফিক সিস্টেম রান করার এই যে বড় একটা দায়িত্ব স্টুডেন্টরা পালন করলেন, এই জন্য আমার মনে হয় প্রতিটি বাঙালির এই স্টুডেন্টদের কাছে সারা জীবন গ্রেটফুল থাকা উচিত। এখন দেখেন, এখানেও কিছু আনএক্সপেক্টেড ইনসিডেন্ট আমরা লক্ষ্য করেছি। প্রথমত আপনাকে বুঝতে হবে, এই যে স্টুডেন্ট যারা হুট করেই শ্রেণীকক্ষ থেকে হঠাৎ করেই রাস্তায় চলে আসলেন এবং ট্রাফিকের দায়িত্ব নিজ হাতে তুলে নিলেন,
তারা কিন্তু প্রপারলি ট্রাফিক রুল বুঝতে পারবে না, তাদের কিছু ভুল ত্রুটি হবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। দ্বিতীয়ত, আপনাদের সঙ্গে আরেকটা ঘটনা শেয়ার করি। কতদিন একজন রিক্সাওয়ালা বলছিলেন প্রতিদিন তার যেখানে 800 থেকে 900 টাকা ইনকাম হয়, সেখানে গতদিন তার ইনকাম হয়েছে মাত্র 200 টাকা, কারণ স্টুডেন্টরা তাকে র্যান্ডমলি রাস্তা থেকে প্যাসেঞ্জার ওঠাতে দেয়নি। তাহলে এটা আসলে আপনার সিস্টেমের প্রবলেম। দেখেন, স্টুডেন্টরা কিন্তু ইলিগাল কিছু করে নাই, অর্থাৎ আপনার সিস্টেমে যে একটি প্রবলেম, যেটা আসলে এতদিন ট্রাফিক পুলিশ রিক্সাওয়ালার কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে রিক্সাওয়ালাকে যেখানে ইচ্ছা সেখান থেকেই প্যাসেঞ্জার উঠাইতে দিত, যেখানে সেখানে প্যাসেঞ্জার নামাতে দিত, এবং যানজটের যে তৈরি হতো, এই যে প্রবলেম তৈরি হওয়াটা, এটা যে একটা প্রবলেম আপনি এতদিন এটা ফিলই করেন নাই। কিন্তু স্টুডেন্টরা এসে এই প্রবলেমটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেটা সংস্কার করা প্রয়োজন। এই যে বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু মূলত ছিল দেশ সংস্কারের বিপ্লব। আরেকটি বিষয় নিয়ে কথা না বললেই নয়, এই যে সম্প্রতি সময়ে আমাদের হিন্দু ধর্মের ভাই বোনদের উপরে হামলা করা হচ্ছে, সেই বিষয়টা প্রথমত চলেন একটু বোঝার চেষ্টা করি, কেন আসলে কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বীদেরকে টার্গেট করা হলো। হিন্দু ধর্মাবলম্বীদেরকে বলা হচ্ছে সংখ্যালঘু। এই যে সংখ্যালঘু শব্দটা, এই শব্দটা নিয়ে আমার ব্যাপক আপত্তি রয়েছে। এই যে ধর্মের মাধ্যমে একজন মানুষকে আইডেন্টিফাই করার যে কালচার আমাদের উপমহাদেশে, পলিটিক্যালি এটাকে যেভাবে ব্যবহার করা হয়, এটা আসলে খুব জঘন্যতম একটা টেন্ডেন্সি এবং খুব জঘন্যতম একটি পলিটিক্যাল কালচার। কেন আসলে এই মানুষগুলো সংখ্যালঘু হবে? এই মানুষগুলো বাঙালি, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, যাদের জাতীয়তা বাংলাদেশি, তারা আসলে সবাই বাঙালি। এই একটাই তো আমাদের আইডেন্টিটি। তাহলে এই সংখ্যালঘু, এই শব্দটা কেন ব্যবহার করা হয়, সেটা এখনো পর্যন্ত আমার বোধগম্য নয়। বাংলাদেশের সংখ্যালঘু হতে পারে রোহিঙ্গারা। হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের একমাত্র কারণ হলো খুব সহজেই এদেরকে ধর্মের রং দিয়ে আইডেন্টিফাই করে আলাদা করে দেওয়া যায়। অর্থাৎ আপনি একজন মুসলিম এবং আপনার ঠিক বাসার পাশেই যখন একটি হিন্দু পরিবার হামলা হচ্ছে, তখন আপনার মাথায় এটা কাজ করে, আমি মুসলিম, আমি সেফ, তো এটা আমার প্রবলেম না। সুতরাং পার্টিকুলার একটা ধর্মের মানুষদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করা এবং সেই ধর্মের মানুষদেরকে টর্চার করা, তাদের উপর বিভিন্নভাবে হামলা করা, এটা আসলে লুটেরাদের জন্য সহজ হয়। সুতরাং হিন্দু বা সংখ্যালঘু এই আইডেন্টিটি দেওয়াটা একটা পার্টিকুলার গ্রুপের মানুষদেরকে লুট করার সুযোগ করে দেয় মাত্র, আর কিছুই না। এবং আপনি যদি একটু পলিটিক্যালি চিন্তা করেন, শুধুমাত্র সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এই সরকার পতনের পর, এটা আসলে দেশের বাইরে দেশের ইমেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে এটা আসলে বোঝা যায় একটা বিশেষ শ্রেণীর মানুষ বিশেষ উদ্দেশ্য নিয়ে এই হামলাগুলো করছে। তাছাড়া এই হামলাগুলোকে প্রতিহত করার জন্য আমরা আমাদের ছাত্র সমাজকে এগিয়ে আসতে দেখেছি, আমরা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে এগুলো রক্ষার্থে এগিয়ে আসতে দেখেছি। অতএব এই সব কিছুকে ছাপিয়ে আপনি যখন একটি বিপ্লবের কেবলমাত্র খুব সামান্য ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেন, সেদিকে আপনি যখন মনোনিবেশ করেন বা সেদিকে ফোকাস করেন, সেখানে আসলে বোঝা যায় একটা সাংবাদিক হিসেবে আপনার রংটা কতটা হলুদ। তো আজকেই আলোচনার সারসংক্ষেপ এটাই, এই যে বিপ্লব, সেটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই, বা অনেক ত্যাগের মাধ্যমে আমাদের যেই অর্জন, সেটা আসলে অনেক মহৎ এবং প্রচন্ড গৌরবের। সবশেষে একটা ব্যাপার দিয়ে শেষ করতে চাই, এই যে আন্দোলন, এটা কিন্তু ছিল আমাদের দেশ সংস্কারের আন্দোলন, কিন্তু আমাদের মূল যে স্বাধীনতা, পাকিস্তানিদের কাছ থেকে আমাদের স্বাধীনতা কিন্তু অর্জিত হয়েছিল 1971 সালে। সুতরাং দেশ সংস্কারের পরবর্তীতে তাদের সেই আত্মত্যাগ বা তাদের ত্যাগকে আমরা যেন ভুলে না যাই। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আমাদের যে বীর শ্রেষ্ঠ আছেন, তাদের যে ছবি ছিল সেগুলো ভাঙা হয়েছে। সেগুলো কেন বা কারা করেছে এটা আমি ঠিক জানি না। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের যে মহান ত্যাগ বা অর্জন, সেটাকেও আমরা যেন ভুলে না যাই এবং কোনোভাবে ছোট করে না দেখি। আমাদের এই অর্জনটাকে ধরেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।